হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তো কিছু কথা বলতে এসেছি, দুটো মানুষকে নিয়ে কথা বলবো অবশ্যই। একটা হচ্ছে ফোনদীপ, একটা হচ্ছে টিনা। ফোনদীপকে নিয়ে এই কারণে বলবো, ফোনদীপ কিছুক্ষণ আগে একটা ভিডিও ছেড়েছে, সেখানে পুরোপুরি কন্ট্রোভার্সি করছে। যে চ্যানেলটা ও কন্ট্রোভার্সি চ্যানেল হিসেবে রেখে দিয়েছে, সেই চ্যানেলটা করতে বসেছে, সেই চ্যানেলে কন্ট্রোভার্সি করতে বসেছে। ফোনদীপের কন্ট্রোভার্সি দেখলে মনে হয় না যে ফোনদীপ একটা পুরুষ মানুষ, মনে হয় কুটকাচালির থেকে জন্ম হয়েছে, এরকম একটা কুটকাচালি, মানে কোনো মহিলা আর কি। না, মহিলাদের আমি কুটকাচালি সম্পূর্ণ সেটা বলছি না। আগেকার দিনে মহিলারা এরকম থাকতো, শাড়ি উঠিয়ে কলতলা ঝগড়া করতো, তারপরে হচ্ছে এই কুটকাচালিগুলো করতো, এ ওদিকে তাকালে ও ওদিকে তাকালে অনেক ধরনের কুটকাচালি হতো। ঠিক সেই ধরনের খেককুড়ে কুটকাচালি হচ্ছে আমাদের ফোনদীপ ভাই। তো ফোনদীপ সেইখানে একটা কুটকাচালি করে ভিডিও করতে বসেছে, অবশ্যই সেটা নিয়ে আমি কথা বলবো। তার আগে আমার টিনাকে কিছু বলার আছে। টিনা, তুমি তোমার ছেলের জন্য লড়াই করছো, তুমি ছেলে পাওয়ার জন্য যে প্রচেষ্টাটা করছো সেখানে তুমি করতে থাকো, তুমি ছেলেকে পাবে, ছেলে তোমার কাছে আসবে, এটা কিন্তু 100% শিওর। মার কাছ থেকে ছেলেকে আলাদা করে না কেউ, যতক্ষণ ছেলে নাবালক থাকে। এটা কিন্তু তুমি জানো, এটা আমরা সবাই প্রত্যেকটা মানুষই জানি। সে যত দূরই দৌড়াক না কেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে দৌড়াক না কেন, যাই হোক না কেন, তুমি ছেলেটাকে পাবে। এটা কিন্তু কোনো দ্বিধা নেই, এই কথাতে কোনো কিন্তু দ্বিমত রাখা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, এই ব্যাপারটা নিয়ে পরে আলোচনা করছি। আমার এই কথাটা বলার বক্তব্য, মানে এই কথাটা বললাম আমি কেন, কারণ ছেলেকে যখন তোমার কাছে দেবে, তোমাকে যখন ছেলেটার কাস্টাডি দেবে, তখন কিন্তু তোমার আয় ইনকামটাও দেখবে। তুমি কি ইনকাম করছো, তুমি ছেলেটাকে নিয়ে ঠিকঠাক করে রাখতে পারবে কিনা, তোমার ইনকাম সোর্সটা কিন্তু বিশাল পরিমাণে ম্যাটার করে তোমার ছেলেকে নিয়ে আসার ক্ষেত্রে। শুধু ছেলেকে নিয়ে আসার ক্ষেত্রে নয়, ছেলেকে রাখার ক্ষেত্রে নয়, তোমার ইনকামটা বিশাল পরিমাণে একটা ম্যাটার করছে। তুমি তোমার এই ইনকামটা দিয়েই কিন্তু তুমি কেসটা লড়ছো, এই ইনকামটা দিয়ে কিন্তু তুমি সব এই যে নিজের পায়ে দাঁড়িয়ে আছো, এই ইনকামটা দিয়েই, এই ইনকামটা দিয়েই তুমি তোমার ছেলেকে তোমার কাছে আনবে। তা যেই যেই জায়গাটাতে তুমি পরিচিতি পেয়েছো ব্লগার হিসাবে, সেখান থেকে তোমার ইনকাম, সেই ইনকামের জায়গাটাকে কেন ক্ষতিগ্রস্ত করছো, আমার প্রশ্ন এইখানটায়। কেন? তুমি ভালো মতন জানো তোমার এই ইউটিউব চ্যানেল, এই তোমার ইনকামের একমাত্র রাস্তা, যে তোমাকে লড়াই করার ক্ষমতা দিয়েছে, লড়াই করার শক্তি দিয়েছে, সেখানে কেন এত অবহেলা? কেন তুমি এখন এই চ্যানেলটা এরকম অবহেলিত করছো? কেন দিনের পর দিন বাসি ভিডিওগুলো দিচ্ছ? কেন কারেন্ট ভিডিওগুলো দিচ্ছ না? নেটের সমস্যা তোমার কাছে কেন হবে? তুমি এত বড় একটা ব্লগার, তোমার ভিউজ বিশাল ভালো, তাহলে কেন তোমার নেটের সমস্যা হবে? কেন তুমি ওয়াইফাই লাগাবে না? কবে তুমি স্মার্ট টিভি কিনবে, কবে তোমার কি হবে, তারপরে তুমি ওয়াইফাই লাগাবে? ততক্ষণে তোমার মনে হয় না তোমার এই চ্যানেল ক্ষতিগ্রস্ত হবে? তোমার মনে হয় না একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন কি যদি ভিউয়ার্সটা তোমার বিমুখ হয়ে যায়, সেই ভিউয়ার্সদের ফিরিয়ে আনতে পারবে কি? আমি বলছি নিয়মিতভাবে ভিডিও দাও। হতেই পারে তুমি আজকে কেসের জন্য এই জায়গায় দৌড়াচ্ছ, ওই জায়গায় দৌড়াচ্ছ, এই জায়গায় দৌড়াচ্ছ, সেখানটা তোমার দেখানো সম্ভব নয়। ঠিক আছে, তুমি তো বলতেই পারছো, যেরকম ফোনদীপ বলছে, তুমি তো বলতেই পারো যে আজকে আমাকে বাইরে যেতে হবে। তুমি রাস্তা দেখাচ্ছ, কিন্তু যেই জায়গায় যাচ্ছ সেই জায়গাটা দেখাচ্ছ না, সেই জায়গাটা বন্ধ করছো। হ্যাঁ, তোমাকেও একটু চোখ নাক মুখ খোলা রাখতে হবে। তুমি যদি বোকার মতন সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দাও তাহলে তো হবে না, কিছু ক্লু দিয়ে দাও তাহলে তো হবে না। তুমি বাড়ির থেকে বেরোনো অবধি দেখালে, তারপরে আবার ফিরে এসে ব্লগটা কন্টিনিউ করলে, মানুষ বুঝতে পারলো যে তুমি এইটুক সময় বাড়িতে ছিলে না, এইটুক সময় তুমি তোমার এই কেসের ব্যাপারে বাইরে গেছো। তারপরে তুমি ব্লগটা কন্টিনিউ করো, কমপক্ষে প্রতিদিনের ভিডিওটা তুমি কন্টিনিউ করবে, যেখান থেকে তোমার ইনকাম, যেখান থেকে এই ইনকামের ভরসায় তোমার ছেলে তোমার কাছে আসবে, এই ইনকাম দিয়ে তুমি তোমার কেস লড়বে এবং জিতবে। তাহলে এই জায়গাটা তোমাকে ঠিক রাখতে হয় না? এই জায়গাটা তোমার মনে হয় না যে আমার সর্বপ্রথম এই পরিচিতি, যে আমি একটা ব্লগার, আমার ইনকামের রাস্তা এখানটা, আমি যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, নিজের পায়ে দাঁড়িয়ে আছি, স্বাবলম্বী হয়ে দাঁড়িয়ে আছি, তাহলে তোমার মনে হয় না এই জায়গাটার কোথাও গিয়ে তুমি অবহেলিত করছো? কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে যে না, আজকে দিলে দিলাম, কালকে দিলে দিলাম, পরশু দিলে দিলাম, এরকম করলে পরে কি সত্যি সত্যি তোমার ব্লগারটা, এই যে ব্লগিংটা বেশি দিন চলবে তোমার মনে হয়? তুমি নিজে কেন, জানি তোমার মানসিক পরিস্থিতি বিশাল খারাপ, আমি জানি তুমি মানসিক পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু প্রফেশন যেটা, সেটা তো প্রফেশন। মনে করো তুমি চাকরি করতে, তাহলে চাকরি যখন করতে যেতে, সরকারি মনে করো তুমি যে কোনো জায়গায় চাকরি করতে যেতে, বাড়িতে তোমার সমস্যা হতো, তুমি কি দিনের পর দিন চাকরি করতে যেতে না? কেন তোমার ওই জায়গাটা যেতেই হতো? কেন ওখান থেকে তোমার আর্ন, তোমার ওটা একটা চাকরি, তোমার একটা ডিউটি, তোমার বাড়িতে কেউ মরে গেলে পরেও তাও তোমাকে ডিউটি যেতে হয়, একদিন ছুটি দেয় তারপরেও তোমাকে ডিউটি যেতে হয়। সেইটা বললাম যে ওটা তোমার জায়গা, ইনকামের জায়গা, ওখানে অবহেলা করা যাবে না। তোমার যতই কষ্ট হোক, তোমার ভেতরে রেখে, তোমার উদ্যম সাহস নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে এবং প্রতিদিন ব্লগ দিতে হবে, কন্টিনিউ ব্লগ দিতে হবে, যাতে তোমাকে কেউ ভুল না বোঝে, যাতে তোমাকে কেউ ছেড়ে না যায়, যাতে তোমার খবরটা প্রতিদিন মানুষে পায়। আশা করি তোমার ভিউয়ার্সরা তোমার প্রতি একটু বিরক্তিতে হচ্ছে যে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পাচ্ছি না, একদিনের ভিডিও আরেকদিন পাচ্ছি। এগুলো বন্ধ করো, একটা ওয়াইফাই নাও, একটা নেটের সমস্যাটা দূর করো।
থাকতে যখন ওখানটাই হবে, যখন ইনকাম করছো, এটুক খরচা করাই যায়। আচ্ছা যাই হোক, এটা গেল তোমার কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে ফোনদীপ বলছে আমি হাইকোর্ট যাব, সুপ্রিম কোর্ট যাব, তবু আমি লড়বো, ওকে প্রমাণ করতে হবে ওর ভালো মা, ওকে সৎ মা। মাকে কি কিছু প্রমাণ করতে হয়? হ্যাঁ মানলাম আইনের ব্যাপারে যে কি বলছে আইনে আছে, যদি তাকে প্রমাণ করতে হবে সে সত্যি কিনা, সে সৎ কিনা, সে বাচ্চাকে নিয়ে রেখে ভালো পরিবেশে মানুষ হয় কিনা। বাচ্চার ক্ষেত্রেও এটা হয়, সন্তানের ক্ষেত্রেও এটা হয়, মা সন্তানকে খারাপ রাখবে এটাও হয়। আর এটা কোর্ট চিন্তা ভাবনা করবে? কাকে কি বোকা বানাচ্ছে আমি জানি না। এই যে মানুষকে লেলিয়ে দেওয়া হচ্ছে, এই যে কি বলবো সাইবার বুলিং বলে, ভিউয়ার্সদের লেলিয়ে দেওয়া যে হ্যাঁ ওদের কোর্টে এরকম এরকম আইন আছে, মানে এরকম এরকম ধারা আছে আমাদের সংবিধানে, যে পরক্রিয়া করলে নাকি বাচ্চা পাওয়া যায় না, নিজেকে প্রমাণ করতে হবে যে ও সৎ। আচ্ছা টিনা একটা চ্যাট করেছিল, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট তোমার ল্যাপটপে লগ ইন করা ছিল, তাহলে হোয়াটসঅ্যাপ চ্যাট টিনা যেটা না করেছে কি ভরসা আছে, তার থেকে বেশি তুমি করেছো টিনাকে ফাঁসানোর জন্য। হতেই তো পারে লগ ইন যখন তোমার ল্যাপটপে ছিল, তুমি যখন সমস্ত কিছু দেখতে পাচ্ছ, টিনার কথা বলছে, এমন নিশ্চয়ই কোনো খারাপ কথা তুমি টিনার হয়ে বলেছো যাতে তুমি টিনাকে ফাঁসাতে পারো। হতেই পারে, কিছু তো অসম্ভব নয় না, আমরা কিছুই অসম্ভব মনে করি না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তুমি রীতিমতন দেখেছো তোমার ভিডিওতে তুমি কাউকে গিয়ে গিফট দিচ্ছ, চকলেট দিচ্ছ, ফুল দিচ্ছ, এগুলো দিচ্ছ, তার মানে তুমি কারোর সাথে কথা বলছো। কন্টিনিউ দেখাচ্ছ তুমি কারোর সাথে হেডফোনে কথা বলছো, ইয়ারফোন লাগিয়ে দিনের পর দিন কথা বলছো, তার মানে তোমার সাথে সম্পর্কযুক্ত একটা মহিলা আছে। তাহলে বিবাহ তো তোমারও ভাঙেনি, তোমারও তো ডিভোর্স হয়নি, বিবাহ বহির্ভূত সম্পর্ক কিভাবে তুমি তৈরি করতে পারলে? তুমি নিট অ্যান্ড ক্লিন তো, তুমি প্রমাণ করতে পারবে তো তুমি নিট অ্যান্ড ক্লিন, তুমি কারোর সাথে যোগাযোগ রাখোনি, তুমি কারোর সাথে দেখা করতে যাওনি, তাহলে ওই ভিডিওটা কি ছিল? তাহলে ভিডিওর মধ্যে কি দেখিয়েছিলে? ভিডিওর মধ্যে কেন চকলেট আর বুককে নিয়ে একজনের সাথে দেখা করতে গিয়েছিলে? আরও একদিন ভিডিওতে বান্ধবীর সাথে গিয়ে রেস্টুরেন্টে খাওয়াচ্ছিলে, তুমি গোলাপি রঙের ব্যাগ দেখেছিলে, কিসের জন্য দেখিয়েছিলে? যেদিনকে তোমরা ঘুরতে গিয়েছিলে সেদিনকে ওই কালো রঙের ড্রেস পরা তোমার পিছনে ইয়েতে কে বসেছিল? কেন এগুলো সব দেখানো হয়নি? তোমার ভিডিওতে এমন অনেক তথ্য আছে যেখানে প্রমাণ হবে যে তুমিও পরক্রিয়ারত একটা বাবা। যদি তুমি পরক্রিয়ারত একটা বাবা হয়েও বাচ্চাটাকে জোর করে আটকে রাখতে পারো, আর সে তো মা, সে তো জন্ম দিয়েছে, যাও যত দূর যেতে পারো যাও, পক্ষে কিন্তু টিনারই আসবে, টিনার পক্ষে রায় আসবে, এটুকু আমি বলে রাখলাম। বুঝতে পেরেছো তো? এই যে মানুষকে বলছো না যে মানুষের মনে ঠান্ডাক দিতে আসলাম, ঠান্ডাকটা কখন দিবে? এই যে তুমি ঠান্ডাকের নামে যদি ভিউজটা কামিয়ে নিয়েছো, এটা তোমার মনকে ঠান্ডাক দেওয়া হয়েছে, ভিউয়ার্সদের মনে কিন্তু নয়। ভিউয়ার্সদের ঠান্ডাক দিতে এসে ভিউয়ার্সদের এত চিন্তা, এই ছেলেকে নিয়ে চলে যাচ্ছে, ছেলেকে এই করে ফেলছে, জাস্ট কেসটা হয়েছে, কেসটা শেষ হতে দাও। এখনই কেন লাফালাফি? এখনই তোমার পাতানো দিদি এত কেন লাফাচ্ছে? মনে হচ্ছে কেসটা যেন কেস জিতেই গেছে। তার মানে বিচারক অন্য কেউ না হয়ে তোমার দিদি বিচারকের আসনে বসে আছে, যে বুঝতে পেরেছে যে কেসটা তো আমিই লড়ছি, আমি রায় দেবো, আমি ওকে জিতিয়ে দেবো আমার ভাইকে, সেই জন্য কি এখন থেকে নাচানাচি শুরু করেছে? কখন কিভাবে মোড় বদলায় আমাদের আইনে এই মারপ্যাচের মধ্যে, না তুমি জানো না আমি জানি না মানুষ জানে। তাহলে এখনই এত নাচানাচি কিসের? কারণ এখন আমাকে টিনার উপরে প্রেশার ক্রিয়েট করতে হবে, কেস তো আমি জিতবো, টিনার উপরে আরো চাপ সৃষ্টি করতে হবে, ভিউয়ারদের লেলিয়ে দিতে হবে। টিনার কমেন্ট বক্সে যাও, ওকে এত ডিপ্রেশনে পৌঁছে দাও তোমাদের কমেন্টের মাধ্যমে, যেন মেয়েটা মাথা উঠে দাঁড়াতেই না পারে, কেস যেন করতেই না পারে, সঠিক চিন্তাই যাতে করতে না পারে। কোনো মানুষ যখন ডিপ্রেশনের মধ্যে যে যায় না, তখন চিন্তা ভাবনাটা সঠিক আসে না। এই ডিপ্রেশনের কথা শুনে মনে পড়লো, তুমি বলেছিলে হ্যাঁ একজন আছে যার সাথে আমি কথা বলি এবং তার সাথে কথা বলে আমি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসি। মনে পড়ে তো সেই কথাগুলো? ভিডিও কিন্তু এখনো জল করছে, রেকর্ডও মানে কি ডাউনলোডও করা আছে, স্ক্রিন রেকর্ডও করা আছে। তুমি বলেছিলে, তার মানে তুমি পরক্রিয়ারত নও তো? তুমিও তো পরক্রিয়ারত, তুমি তো প্রমাণ করেছো, তুমি বারবার করে প্রমাণ করেছো তুমি পরক্রিয়ারত। তোমার দিদি বলেছে একটা মহিলা আছে যে তোমাকে অনেক দিন ধরে ভালোবাসে, তোমাকে শুধু পেতে চায়, তোমার পাতানো দিদি বলেছে, তার ভিডিওটাও জল করছে। নিজেকে আগে প্রমাণ করো না তুমি পরক্রিয়া করছো না, নিজেকে আগে প্রমাণ করো তুমি সৎ, তারপরে অন্য কারোর কথা চিন্তা করো, ঠিক আছে? কে কি হবে না হবে, দোষ যেমন টিনা করেছে সেম দোষ তুমিও করেছো, একটা মা করেছে, একটা বাবাও করেছে, এবার রায় বিচারক দেবে, তাই না?
বিচারক দেবে, কোর্টে যেরকম পেশ হবে সব কিছু, তারপরে না বেরোবে। এখন কেন ঢাকঢোল বাজাচ্ছ? এই একটাই কারণ ঢাকঢোল বাজানোর, টিনাকে আরও ডিপ্রেস করা, টিনাকে আরও মানসিক চাপ দেওয়া, যাতে টিনা এগিয়ে যেতে না পারে। তুমি ভালো মতন জানো কেসটা কিন্তু ঘুরবে, সেই জন্য তিল বিলিয়ে উঠেছো। না হলে তো এত তিল বেলানো তোমার কোনো প্রয়োজনই ছিল না। তুমি তো শান্ত, তুমি বলেছিলে না যারা কাজ করে তারা শান্ত থাকে, যে মেঘ গর্জায় সেই মেঘ বর্ষায় না। তুমি হচ্ছে গর্জানোর মেঘ নয়, তুমি হচ্ছে বর্ষানোর মেঘ, তাই না? তাহলে হঠাৎ করে দুদিন ধরে কেন এত তিলবিল করে উঠছো? হঠাৎ করে কেন এত জ্বলে 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 উঠছো? কি কারণে? কি কারণ? কারণ তুমি জানো কোনো এক জায়গায় গিয়ে তুমি হাঁটতে চলেছো, টিনার কাছেই বাচ্চা যেতে চলেছে, তাই না? ভিউয়ার্সদের বোকা বানাচ্ছো, বানাও বানাও, ইনকামের জন্য ভিউয়ার্সরাও পট্টি পড়ে বসে আছে ভালোবাসার। তো চলো, কুটকাচালি ভালোই শিখেছো আর কি। ও লাস্ট একটা কথা, তুমি তোমার ওই ওপার বাংলার বিদেশি ভাইকে তুমি বলেছো না তোমার প্রাণপ্রিয় ভাই, সে তোমার মাকে গালি দিয়েছে। দেখে এসো গিয়ে, দেখে এসো ভিডিওতে তোমার মাকে গালিগালাজ করছে। মানে তোমার দিদিকে গালিগালাজ করার জায়গায় তোমার মার কোলটাকে গালিগালাজ করেছিল, কোলটাকে গালিগালাজ করছে। যেখান থেকে সৌমালির জন্ম নিয়েছে, যেখান থেকে তুমি জন্ম নিয়েছো, সেই কোলকে গালিগালাজ করছে। বুঝতে পেরেছ? সে তোমার ভাই, সে তোমার প্রাণপ্রিয় ভাই, তোমাকে হেল্প করছে, অথচ তোমার মাকে গালিগালাজ করছে। এখন তোমার গায়ে লাগবে না? না 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 না, এখন তোমার গায়ে লাগে নাকি? বাবা, ওইসব নোংরা ঘেটেই তো তুমি বড় হয়েছে, ওইসব নোংরা দেখে দেখেই তো তুমি বড় হয়েছে, তাই না? সেই জন্য এত নোংরা ভাষাগুলো তোমার খুব পছন্দ। মাকে গালি দিচ্ছে তবুও কিছু যায় আসে না। সৌমালির কিন্তু যায় আসে। সৌমালি বলেছিল, প্রতিবাদও করেছিল, কারোর সাথে যোগাযোগ রাখেনি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে নয়। তখন তুমিও তেল বিলিয়ে উঠেছিলে, আমার মাকে, আমার মা গর্ভকে বলেছে। হ্যাঁ, যে বলেছিল তোমার মার গর্ভকে, সৌমালি তার বিরুদ্ধে কথা বলেছিল। আজকে সেম তোমার বাংলাদেশি ওই ভাইও তোমার মার গর্ভকে কলঙ্কিত করেছে, তোমার দিদিকে গালি দিতে গিয়ে তোমার মাকে গালিগালাজ করছে। বুঝতে পেরেছো? দেখো ভিডিওগুলো তো দেখো। এখানে যদি বুদ্ধি থাকতো না, এইসব মানুষের পাল্লায় তুমি পড়তে না, সংসারটাও বেঁচে যেত, আর এতগুলো মার প্যাচে, আইনি মার প্যাচের মধ্যে তোমাকে পড়তে হতো না। এখান থেকে তুমি একদম সটকে আছো। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।